সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, আরবি ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস, লেকচার নম্বর 8। আজকে তোমাদের সামনে আমি ফিলিস্তিনের একটি মানচিত্র উপস্থাপন করেছি। এখানে ভূমধ্যসাগর দেখা যাচ্ছে, লেবানন, তারপর সিরিয়া, জর্ডান, ওয়েস্ট ব্যাংক অর্থাৎ পশ্চিম তীর, আর হচ্ছে গাজা ট্রিপ, একেবারেই খুবই ছোট্ট একটি এরিয়া। ওয়েস্ট ব্যাংক এবং গাজা ট্রিপ দুইটা নিয়ে হচ্ছে মূলত ফিলিস্তিন। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই আলোচনা শুনবে। আমি তোমাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শোনার জন্য আহ্বান রাখছি। আজকের আলোচনা থেকে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে, ফিলিস্তিন সংকটের পটভূমি তোমরা জানতে পারবে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন জানতে পারবে, মুসলিম রাষ্ট্রসমূহের উপর ফিলিস্তিনি আগ্রাসনের যে প্রভাব সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। এরপর ফিলিস্তিনের রাজনৈতিক ঘটনা প্রবাহ সম্পর্কে তোমরা জানতে পারবে। আমি তোমাদেরকে এই যে বিষয়গুলো থেকে জানার আহ্বান রাখছি। এখন আমি তোমাদের সামনে ফিলিস্তিনের পরিচয় উপস্থাপন করেছি। ফিলিস্তিনের যে পরিচয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের জানা দরকার। গ্রিক ভাষায় এই ফিলিস্তিনের নাম হচ্ছে প্যালেস্টাইনত, ল্যাটিন ভাষায় পালায়েস্টাইনা এবং আরবিতে ফিলিস্তিন। ফিলিস্তিন নামের সুন্দর একটি অর্থ রয়েছে, যার অর্থ হচ্ছে সুন্দর কিছু। আরেকটি অর্থ হচ্ছে আল্লাহর ভূমির রক্ষক। এরপরে ফিলিস্তিনের অবস্থান ও আয়তন, সেটা হচ্ছে এশিয়ার পশ্চিম প্রান্ত সীমা এবং ভূমধ্যসাগরের পূর্ব সীমানা বরাবর অবস্থিত। এর উত্তর, পশ্চিম ও দক্ষিণে ইসরায়েল হলেও, অর্থাৎ 3 পাশে ইসরায়েল। মূলত এর উত্তরে হচ্ছে লেবানন, সিরিয়া, দক্ষিণে সুয়েজ উপসাগর, মিশরীয় সিনাই উপদ্বীপ, পশ্চিমে ভূমধ্যসাগর ও পূর্বে জর্ডান অবস্থিত। আয়তন, বর্তমান যে আয়তন সেটা হচ্ছে 6,335 বর্গ কিলোমিটার। তার মধ্যে বেশিরভাগ এলাকা হচ্ছে পশ্চিম তীর, সেখানে 5,970 বর্গ কিলোমিটার। আর গাজা এলাকার দৈর্ঘ্য একেবারে কম, বলতে গেলে 365 বর্গ কিলোমিটার। জনসংখ্যা হচ্ছে যে যখন 1948 সালে ফিলিস্তিন থেকে ইসরায়েল রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করে, তখন জনসংখ্যা ছিল প্রায় 1 কোটির কাছাকাছি। কিন্তু ইসরায়েলের আগ্রাসন, বিভিন্ন সমস্যা, মানুষ শরণার্থী হয়ে পার্শ্ববর্তী দেশে অবস্থান গ্রহণ করেছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। বর্তমান জনসংখ্যা হচ্ছে 50,52,000 জন। বড় বড় শহরগুলো হচ্ছে গাজা ও পশ্চিম তীর। এরপরে ফিলিস্তিন সংকটের যে পটভূমি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। পবিত্র ভূমি ফিলিস্তাইন অর্থাৎ ফিলিস্তিন, এটি একাধারে ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকলের জন্য পুণ্যভূমি। এখানে যে বাইতুল মুকাদ্দাস মসজিদ রয়েছে, এটা সবারই প্রাণ কেন্দ্র ছিল। এখানে
পর্যায়ক্রমে ইহুদি, খ্রিস্টান, মুসলমানরা বসতি স্থাপন করে। এরপর আরেকটি এই কারণে যে ইহুদিদের দাবি যে এটা আমাদের পুরাতন বাসস্থান ছিল, এই জন্য আমরা এখানে বসতি স্থাপন করব। জুদাই রাষ্ট্র প্রথমে এটি ছিল ইহুদিদের জেরুজালেম ভিত্তিক জুদাই রাষ্ট্র, যার রাজা ছিলেন ডেভিড, যাকে আমরা হজরত দাউদ আলাইহিসসালাম, তারপর হচ্ছে সলোমন, হজরত সুলাইমান আলাইহিসসালাম। খ্রিস্টপূর্ব 920 সলোমন এখানে, অর্থাৎ হজরত সুলাইমান আলাইহিসসালাম এখানে যে মন্দির তৈরি করেন, সেই যে মন্দির বা ইবাদতখানা, যেটা আমরা পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস হিসেবে পেয়েছি, এটা মুসলমানদের প্রথম কাবা ছিল এবং প্রত্যেক মুসলমানের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তেমনি খ্রিস্টান, ইহুদি তাদের জন্য বাইতুল মুকাদ্দাসের অবস্থান এবং এখানে ইবাদত, এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা ইহুদিদের নির্বাসন নিয়ে কথা বলবো। রোমান সাম্রাজ্যের আক্রমণে ইহুদিরা যখন বিপর্যস্ত, তখন তারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং নির্বাসিত হয়। তখন থেকে ইহুদিরা ফিলিস্তিন অর্থাৎ জেরুজালেম ছাড়া তারা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, তারপরে রাশিয়া, জার্মান, এ সমস্ত দেশে তারা নির্বাসিত হতে থাকে। এরপর হচ্ছে মুসলমানদের জেরুজালেম বিজয়। 7ম শতাব্দীতে মুসলমানরা জেরুজালেম জয় করে এবং অটোমান সাম্রাজ্যের শেষ পর্যন্ত তারা সেখানে অবস্থান করতে থাকে। অটোমান সাম্রাজ্যে মুসলমানদের আরবদের বিভেদের কারণে এখানে ইংরেজরা আক্রমণ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং অটোমান সাম্রাজ্য থেকে এই পবিত্র ভূমি ফিলিস্তিনকে তারা দখল করে। এই সময় সেখানে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, দ্রুজরা একসঙ্গে বসবাস করত। ব্রিটেনের জেরুজালেম বিজয়, অর্থাৎ যে 1917 সালে অটোমান সাম্রাজ্যের পতনের পরে তারা জেরুজালেম জয় করে এবং বাইতুল মুকাদ্দাসের যে মসজিদ ছিল সেটা তারা অনেকটা ধ্বংস করে ফেলে। নির্বাসিত জীবন থেকে তাদের উত্তোলনের প্রচেষ্টা, উদ্ধারের আন্দোলন, নানা দেশে অত্যাচারিত হয়ে ইহুদিরা আসলে অভিশপ্ত একটি জাতি। হযরত মুসা আলাইহিস সালামের সময় থেকে তারা বিভিন্ন কারণে অভিশপ্ত হয়ে আসছে। অত্যাচারিত হয়ে বিতাড়িত হলে ইহুদিরা নিজ ভূমিতে ফেরার জন্য আন্দোলন করতে থাকে এবং তারই ফলস্বরূপে তারা পুনরায় ফিলিস্তিনে ফেরার প্রচেষ্টাকে বেছে নেয়। ফিলিস্তিনি ইহুদিদের যে আগমন, 19বিংশ শতাব্দীর শুরুতে কিছু ইহুদি এসে ফিলিস্তিনের জেরুজালেম, সাফেদ ও ত্রিবেরিতে বসবাস করতে শুরু করে। তারা লাবারস অফ জিওনিজম নামে একটি সংগঠন গড়ে তোলে। লাবারস অফ জিওনিজম এটা ইহুদিদের একটি সংগঠন। 1882 সালে ইহুদিরা ফিলিস্তিনে একটি জয়েন্ট কলোনি গড়ে তোলে। বুদাপেস্টে জন্মগ্রহণকারী যে টিওডর হার্টজেল 1896 সালে সুইস এস্টেট নামের একটি গ্রন্থ প্রকাশ করে। এই গ্রন্থটা ইহুদিদের সংবিধান হিসেবে কাজ করে এবং এখনো পর্যন্ত এই গ্রন্থটা তাদের জন্য একটি মূলনীতি হিসেবে কাজ করছে। ইহুদিদের সম্মেলন 1896 সালে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভার ব্রাসেলস শহরে ইহুদিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তারা জায়নাবাদ দাবি করে যে আল্লাহর সাথে ইহুদিদের চুক্তি হয়েছে, অতএব ফিলিস্তিনে তাদের দাবি অনুযায়ী একটি ইহুদি রাষ্ট্র কায়েম করতে হবে। মূলত সেই সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলো এখনো ফিলিস্তিনের উপর ইহুদি আগ্রাসনের চাবিকাঠি হিসেবে কাজ করছে।
এরপর হচ্ছে ব্রিটেনে আধিপত্য ও বেলপুর ঘোষণা। মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের কূটকৌশলের কারণে ভেঙে যায় তুর্কি খেলাফত, পতন হয় অটোমান সাম্রাজ্যের। ফিলিস্তিন সহ বেশ কিছু আরব এলাকা চলে যায় ফ্রান্স ও ইংল্যান্ডের দখলে। তখন ব্রিটিশ সশস্ত্র বাহিনী 1917 সালে ফিলিস্তিন এবং জেরুজালেম দখল করে। নভেম্বর মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ফিলিস্তিনি ইহুদিদের জন্য পৃথক ভূমি প্রতিষ্ঠার সমর্থনে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক এক প্রস্তাব পাশ করে। সেই প্রস্তাব পাশ করার পরে ইহুদিরা ফিলিস্তিনের উপর নানাভাবে ব্রিটিশদের উপর প্রভাব বিস্তার করতে থাকে এবং সেখানে তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র করতে থাকে। ব্রিটিশদের ষড়যন্ত্র। ব্রিটিশরা আন্তর্জাতিক নীতিমালা লিগ অফ নেশনসের বিধান লঙ্ঘন করে ফিলিস্তিনিদের সকল প্রকার প্রতিনিধিত্ব, আত্মনিয়ন্ত্রণ অধিকার পদদলিত করে সাম্রাজ্যবাদী লক্ষ্য বাস্তবায়নের জন্য তারা নানামুখী ষড়যন্ত্র করতে থাকে। ইহুদি বসতি স্থাপনে ব্রিটেনের উৎসাহ। 1931 সালে ব্রিটিশ হাইকমান্ড কনসাল গার্ড সেক্রেটারি ও গাওলার ইহুদি রাষ্ট্র গঠনের একটি পরিকল্পনা পাশ করে। তারা তখন সেখানে তৎকালীন যে প্রশাসক ছিল আরবদের সাথে যে চুক্তি হয়েছিল সেখানে তারা ফিলিস্তিনি রাষ্ট্রের কথাটাই গোপন করে যায়। বসবাসের অনুমতি লাভ। 1942 সালে ইহুদি নেতা ও বিজ্ঞানী ডক্টর ওয়েসম্যান ইহুদি বসতি স্থাপনের বিনিময়ে মিত্র শক্তির কাছ থেকে পাওনা ও ঋণের অঙ্ক কমিয়ে দিতে রাজি হন। অর্থাৎ তারা ইহুদি রাষ্ট্রে ফিলিস্তিনে এস্টাবলিশ করার বিনিময়ে যে কোনো ধরনের ছাড় দিতে তারা রাজি হন। ফিলিস্তিনে ইহুদিদের জমি ক্রয়ের চেষ্টা। ইহুদি ধনব কবর স্যার মোসা মন্টেকিউর 1850 সালে জাফায়া কমলা লেবুর একটি বাগান ক্রয় করেন। এভাবে সেখানে পরিকল্পিতভাবে ইহুদিদের জমি কেনা শুরু হয়। কিন্তু অটোমান সাম্রাজ্যের শেষের দিকে এসেও তারা জমি কেনার চেষ্টা করে, কিন্তু তাদের কঠোর অবস্থানের কারণে জমি কিনতে পারেনি। কিন্তু ব্রিটিশ বেনিয়ারা যখন সেখানে দখল করে তখন আস্তে আস্তে তারা সেখানে ফিলিস্তিনে জমি কেনা শুরু করে। প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেটরি শাসন। ফ্রান্স এবং ব্রিটিশ যখন আরবের কিছু অংশ দখল করে তারই ভিত্তিতে তারা একটা ভাগ বাটোয়ারা করে কারা কোনটি শাসন করবে। সে এখন ম্যান্ডেটরি স্থাপন, সেখানে ফিলিস্তিনি ভাগ পড়ে যায় হচ্ছে ব্রিটিশদের উপরে, যার কারণে ইহুদিরা তাদের ব্রিটিশদেরকে প্রেসারাইজ করতে থাকে সেখানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এরপরে এটা নিয়ে আরব ইহুদি নানা ধরনের সংঘর্ষ হয়। 1921 সালে, 1929 সালে, 1937 সালে আরব ইহুদিদের মধ্যে সংঘর্ষ। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। তখন একটি কমিশন গঠন করা হয়। 1936 সালে একটি কমিশনের বিভিন্ন যাচাই বাছাইয়ের ভিত্তিতে তারা কিছু সুপারিশ ব্যক্ত করেন। তাদের সুপারিশগুলো হলো, প্রথম অংশ তারা একটি ইহুদি এলাকা সেখানে প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় অংশটা হচ্ছে মুসলিম এলাকা হিসেবে থাকবে, তৃতীয় অংশ জেরুজালেম এবং ব্রিটিশ শাসিত পার্শ্ববর্তী এলাকা হিসেবে এটা ব্রিটিশদের দখলে থাকবে। সেখানে বাইতুল মুকাদ্দাস সহ পবিত্র ভূমি জেরুজালেম থাকবে। কিন্তু উভয়ে এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে 1939 সালে 17 মে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়। সেখানে দুটি প্রস্তাব উপস্থাপন করা হয়। বিল্টমোর কর্মসূচি। বিল্টমোর 1942 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে হোটেল বিল্টমোরে ইহুদিরা এক জরুরি সভায় মিলিত হয়। তারা 1939 সালের যে শ্বেতপত্র সেটাকে প্রত্যাখ্যান করে স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তের ভিত্তিতে তারা শ্বেতপত্র প্রকাশের পরে অনেকটা তারা ইংল্যান্ড থেকে তারা আমেরিকার দিকে ধাবিত হয়। এই জন্য তারা আমেরিকা কেন্দ্রিক প্রচেষ্টা শুরু করে দেয়। 1945 সালে আহত আরব ইসরায়েল মিটিং পণ্ড হয়ে যায়। সেখানে তখন
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন জেতার জন্য আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী তখন ইহুদিদের সুপারিশ চেয়েছিল এবং নির্বাচনের পরে তাদের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই কারণে আরবরা সে মিটিং পণ্ড করে। তখন ব্রিটিশ বাধ্য হয়ে বিষয়টি তখন জাতিসংঘে পাঠায়। তো জাতিসংঘ 1945 সালে যে বিষয়, সেখানে একটি বিশেষ কমিশন গঠন করে। সেখানে কমিটি কয়েকটি সুপারিশ পেশ করে। একটা সুপারিশ হলো, এক পক্ষ সুপারিশ হচ্ছে সেখানে দুটি ইহুদি এবং মুসলমানদের জন্য দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। অপর পক্ষ বলে যে ফিলিস্তিন ইসরায়েলের স্বায়ত্ত শাসন দিয়ে একটি ফেডারেল রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা করা হবে। কিন্তু পরবর্তীতে জাতিসংঘে প্রথম যে প্রস্তাবনা ছিল দুটি আলাদা, সেটাই প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত সাধারণ পরিষদে পাস হয় এবং নিরাপত্তা পরিষদও একই সিদ্ধান্ত পুনরাবৃত্তি ঘটে। এভাবে তখন ঘটনার পরিক্রমা চলতে থাকে। ষড়যন্ত্রকারী ব্রিটিশ 1948 সালে তাদের পরিকল্পনা অনুসারে 14 মে ব্রিটেন ফিলিস্তিন থেকে একতরফাভাবে তাদের ম্যান্ডেটরি শাসন প্রত্যাহার করে নেয় এবং সেখানে তাদের যে সৈন্য সেগুলো তারা ফিরিয়ে নিয়ে যায়, যার কারণে ইহুদিদের একটি সহজ সুযোগ হয়ে যায় এবং এটাই তাদের একটা পরিকল্পনার অংশ ছিল। তখন সাথে সাথে ইহুদিরা তখন তাদের যে জাতীয় সংসদ সেখানে বিশেষ এক অধিবেশন আয়োজন করে তেল আবিবে। সেখানে তারা সরাসরি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা দেয়। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে তখন প্রথম প্রেসিডেন্ট হিসেবে বিজ্ঞানী ডক্টর ওয়েজম্যান এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে বেনগুরিয়ান ক্ষমতা দখল করে শুরু হয় স্বাধীন রাষ্ট্র হিসেবে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের যাত্রা। তারা বসে থাকেন, সাথে সাথে স্বাধীনতা ঘোষণার সাথে সাথে তারা জাতিসংঘে তাদের সদস্য পদের জন্য আবেদন করে এবং জাতিসংঘ 1 বছর পরে তারা সেটাকে স্বীকৃতি প্রদান করে। বছরে স্বাধীনতা ঘোষণার সাথে সাথে আমেরিকা কয়েক ঘন্টার মধ্যেই স্বাধীনতার পক্ষে স্বীকৃতি দান করে। তারই ধারাবাহিকতায় অল্প কিছুক্ষণ পরেই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তখন ইসরায়েলের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করে। জাতিসংঘের সদস্যপদ 1949 সালে মে মাসে জাতিসংঘ তাদের ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে জাতিসংঘের সদস্য করে নেয়। ফিলিস্তিনে ইসরায়েলের যে আগ্রাসন সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের যে সমস্ত আগ্রাসন আমাদেরকে ভাবিয়ে তুলছে মুসলিম বিশ্বকে, সেখানে প্রধানমন্ত্রী শারন যখন প্রধানমন্ত্রী হয়ে আসেন, নির্বাচিত হন এরিয়েল শারন কসাই, তখন সেই পূর্বের বেঞ্জামিন নেতানিয়াহু যে ইয়াসির আরাফাতের সাথে যে সমস্ত শান্তি শক্তি ক্লিন্টনের অত্যন্ত প্রচেষ্টায় সম্পাদন করেছিল, সেই শান্তি শক্তিগুলো সে অস্বীকার করতে থাকে এবং 2002 সালের শুরু হতে মুসলমানদের পাশাপাশি ইন্তিফাদা আন্দোলন অর্থাৎ বিক্ষোভ বা গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়। তারই ভিত্তিতে ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জর্জ বুশ ক্ষমতা আরোহণ করে। 2 কসাইয়ের ষড়যন্ত্রে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চলতে থাকে। 2002 সালে জেনিন হত্যাকাণ্ড তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হত্যাকাণ্ড। 2002 সালের এপ্রিলে অভ্যুত্থানকারীদের দমন করার জন্য জেনিন শরণার্থী শিবিরে বুলডোজার পিষে কয়েক শত ফিলিস্তিনিকে হত্যা করে এবং তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেয়। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এর ভিত্তিতে যে নব্য হত্যাকারী কসাই হিসেবে শারন এবং বুশ আবির্ভূত হতে থাকে। আরাফাতকে নির্বাসিত করার পরিকল্পনা, ইন্তিফাদা গণ অভ্যুত্থানের পেছনে তারা আরাফাতের অবস্থানকে দায়ী করে। এই জন্য তারা আরাফাতকে দুনিয়া থেকে সরে দেওয়া অথবা নির্বাসিত করার জন্য আমেরিকা ইসরায়েল ষড়যন্ত্র করতে থাকে। তারা
আরাফাতকে অন্তত পক্ষে নির্বাসনে পাঠানোর একটা ষড়যন্ত্র করে সমস্ত ফিলিস্তিন পুনর্দখল। 2002 সালের জুনের প্রথম সপ্তাহে পশ্চিমদের গাজার সবকটি শহর তারা দখল করে নেয়। আধুনিক অস্ত্র সাজিয়ে তারা সেখানে আক্রমণ করে, তারা সেখানে অনেকগুলো লোককে হত্যা করে, পাশাপাশি 3টি ফিলিস্তিনি ভবন তারা ধ্বংস করে দেয়। আরাফাত সহ ফিলিস্তিন নেতৃবৃন্দকে হত্যার যে ষড়যন্ত্র, তারা শুধু হামলা করে বসে থাকেনি, নেতৃত্ব শূন্য করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা আরাফাত সহ হামাসের যারা প্রতিবাদকারী, সিদ্ধান্ত গ্রহণকারী, তাদের জন্য হুমকি স্বরূপ যাদেরকে মনে করা হয় তাদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে। 2002 সালের জুনের শেষ দিকে হেব্রন শহরে ফিলিস্তিন সদর দপ্তর গুড়িয়ে দিয়ে বহু সংখ্যক নেতাকে তারা হত্যা করে এবং এই নেতৃবৃন্দকে হত্যার ধ্বংসযজ্ঞ শুরু হয়। 2002 সালের জুলাই মাসে এক মিসাইল হামলা চালিয়ে হামাস নেতা সালাহ শাহাদতকে তারা হত্যা করতে সক্ষম হয়। এরপরে ইয়াসির আরাফাতের খাদ্যে বিষ মিশিয়ে তাকে অচেতন করে কোমায় পাঠানো হয়। দীর্ঘদিন সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 2004 সালের 11 নভেম্বর তার মৃত্যু হয়। এভাবে সমাপ্তি ঘটে একজন বীর সেনানী, একজন স্বাধীনতার নায়কের, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন কিন্তু স্বাধীনতা এনে দিতে পারেননি। তারপরে সে জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। এরপরে 2004 সালের 22 মার্চ হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনকে তারা হত্যা করে। এভাবে নেতৃবৃন্দকে হত্যা তারা চালাতে থাকে। 2002 সালের 4 সালের 4 এপ্রিল হামাসের সদ্য নতুন সদস্য প্রধান আব্দুল আজিজ আল রান্তিসকে তারা হত্যা করে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের আগ্রাসন শেষ হয়নি। তারপরে তারা 2005 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয়, সেখানে তখন ফাতা নেতা মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2006 সালে যখন পার্লামেন্ট নির্বাচন হয়, সেখানে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। কিন্তু এদিকে হামাসের সরকার গঠনকে মাহমুদ আব্বাস যেমন মেনে নিতে পারছিলেন না, তেমনি পাশাপাশি আরব ইসরায়েল বা হামাসকে নিষিদ্ধ করার প্রেসার দিতে থাকে। এক পর্যায়ে মাহমুদ আব্বাস হামাস সরকারকে বরখাস্ত করে। এভাবে তাদের হামাস এবং ফাতার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। গাজার উপর বিমান হামলা 2006 সালে গাজায় বিমান হামলা করে 290 জনকে এবং 2008 সালের জানুয়ারিতে 140 জনকে হত্যা করা হয়। 6 নভেম্বর আকাশ স্থলপথে হামলা করা হয়। 27 ডিসেম্বর 2008 কাউন্ট লিড নামে গণহত্যা শুরু হয়। এ হামলায় অনেক লোক, অনেক মুসলমান, অনেক ফিলিস্তিনি শাহাদাত বরণ করে। খাদ্যবাহী জাহাজে হামলা, এটা ছিল খুবই ন্যাক্কারজনক একটি বিষয়। তুরস্ক ও অন্যান্য দেশের সমন্বয়ে খাদ্য সামগ্রী নিয়ে ফিলিস্তিনে প্রায় 10,000 টন খাদ্য নিয়ে 6টি জাহাজ ফিলিস্তিনের উপর যাত্রা শুরু করে। যখন তারা ফিলিস্তিনের অর্থাৎ ইসরায়েলের 40 কিলোমিটার কাছাকাছি চলে আসে, তখন ইসরায়েলি কমান্ডো হেলিকপ্টার থেকে নেমে সেখানে হামলা চালায়, গুলি বর্ষণ করে। এতে 20 জন নিহত হয় এবং 66 জন আহত হয়। ইসরায়েলি সৈন্যরা শুধু হামলা করে থেমে থাকেনি, তারা ত্রাণবাহী জাহাজগুলোকে আটক করে ইসরায়েল বন্দরে নিয়ে যায়। সেখানে যে সমস্ত নিহত ব্যক্তি ছিল তাদের অর্ধেকই হচ্ছে তুরস্কের নাগরিক। এভাবে মুসলমানদেরকে হত্যা, তাদের রিজিকের উপর আঘাত চলতে থাকে। 2012 সালে নভেম্বরে অপারেশন পিলার অফ ডিফেন্স নামে হামলা চালানো হয়। মিশরের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয়। তখন
মুরসি সরকার ক্ষমতা ছিল, যার কারণে হামলা বেশি দূর গড়াতে পারেনি। মিশরের প্রেসারে যুদ্ধ বিরতি হয়, কিন্তু যুদ্ধবিরতির কয়েক দিন পরই হামাসের সামরিক শাখার প্রধান আহমদ জাবারিকে তারা হত্যা করে এবং এই হত্যার মধ্য দিয়ে আবার পুনরায় হত্যাযজ্ঞে তারা লিপ্ত হয়ে যায়। ফাতাহকে স্বীকৃতি দিয়ে হামাসকে কোণঠাসা করা। 2014 সালে এপ্রিলে হামাস এবং ফাতাহ ঐক্যমত্য সরকার গঠনে সমঝোতা হয়, কিন্তু তাদের ঐক্য, মুসলমানদের ঐক্য খ্রিস্টান ইহুদিদের বিস্ফোরার মতো, তারা সহ্য করতে পারেনি। ষড়যন্ত্র করা, তারা হামাসকে নিষিদ্ধ কোণঠাসা করা ষড়যন্ত্র করে তারা ফাতাহকে স্বীকৃতি দিয়ে হামাস এবং ফাতাহর মধ্যে মতবিরোধ অথবা ফাটল সৃষ্টি করে। এক পর্যায়ে 2015 সালে, এক বছর যেতে না যেতে তাদের ঐক্য বাতিল হয়ে যায়, স্থগিত হয়ে যায়, ভেঙে যায় হামাস ফাতাহর ঐক্য। ধূলিসাৎ হয় মুসলমানদের ঐক্যবদ্ধতার স্বপ্ন। আমেরিকার দূতাবাস প্রতিষ্ঠা। 2014 সালের 14 মে ইসরায়েলের স্বাধীনতা দিবস ছিল এবং মুসলমানদের ছিল পরাধীনতার দিবস। তখন তারা আমেরিকা সেখানে ইসরায়েলি জেরুজালেমে আমেরিকা দূতাবাস প্রতিষ্ঠা উদ্বোধন করে। তখন ফিলিস্তিনিরা ইন্তিফাদা বা বিক্ষোভ করলে তখন ইসরায়েলিরা তাদের উপর হামলা চালায়। তৎক্ষণাৎ তারা 58 জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে। অপারেশন প্রোটেক্টিভ এজ, এ হামলায় আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করা হয়। সে হামলার মাধ্যমে সাধারণ মানুষ, বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান এখানে হামলা করে ইসরায়েলিদের অর্থাৎ ফিলিস্তিনিদেরকে কোণঠাসা করা হয়। এভাবে তারা একের পর এক হামলা করতে থাকে। এই হামলা প্রায় 50 দিন তারা অব্যাহত রাখে। সেখানে অনেকগুলো 8 জুলাই 26 থেকে আবার নতুন করে 26 আগস্ট পর্যন্ত হামলায় প্রায় 1000-এর অধিক মানুষকে তারা হত্যা করে। 2143 জন নিরীহ ফিলিস্তিনিকে তারা হত্যা করে। এরপরে 2018 সালের 14 মে আবারও হামলা করা হয়, ফিলিস্তিনিদের হামলা করে। তারপর হচ্ছে এভাবে তারা ফিলিস্তিনের প্রতি ইসরায়েল আগ্রাসন চলতে থাকে। মুসলিম রাষ্ট্রসমূহের উপর ফিলিস্তিন আগ্রাসনের প্রভাব, আমরা এতক্ষণ পর্যন্ত আগ্রাসন নিয়ে কথা বলেছি, এখন এর প্রভাব নিয়ে আমরা কথা বলবো। মুসলিম রাষ্ট্রসমূহের উপর এটার প্রভাব কিভাবে কাজ করে। আমরা আগ্রাসন বাড়ার কারণে পার্শ্ববর্তী দেশসমূহ শরণার্থী সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং মুসলমানদের হত্যা বাড়তে থাকে। পার্শ্ববর্তী দেশের উপরে অতিরিক্ত মানুষের এই বোঝা এটা চলতে থাকে এবং সেখান থেকে শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ। সেখানে অনেক মুসলিম দেশ তাদের ভূমি হারায়, তাদের সৈন্য হারায়, অনেক মুসলমান সেখানে শহীদ হয়ে যায়। এটা যেন এক ধরনের বিস্ফোরা, এক ধরনের ক্যান্সার। সে ক্যান্সার থেকে বাঁচার জন্য আরবরা চেষ্টা করে, কিন্তু এখনো পর্যন্ত তারা সফলতা অর্জন করতে পারেনি। এটার প্রতিবাদ স্বরূপ মধ্যপ্রাচ্যে আইএস, হেজবুল্লাহর মতো জিহাদি সংগঠনের জন্ম হয়েছে এবং তারা মাঝে মধ্যে সেখানে রকেট হামলা করে ইসরায়েলকে বিব্রত করা এবং পুরা মধ্যপ্রাচ্যে এই কারণে একটা অশান্তি বিরাজ করতেছে, অস্থিতিশীলতা বিরাজ করতেছে। ইসরায়েলি স্বার্থ রক্ষার্থে ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো স্বাধীন সার্বভৌম দেশে হামলা করে পশ্চিমারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখানে হত্যা করেছে গাদ্দাফি, সাদ্দামের মতো নেতৃবৃন্দকে, যারা মুসলমানদের জন্য একসময় অভিভাবক হিসেবে ছিলেন। আজকে মুসলিম বিশ্বকে অনেকটা তারা
মেরুদণ্ডহীন করে ফেলেছে। পার্শ্ববর্তী দেশ মিশর, জর্ডান, লেবানন বারবার যুদ্ধ জড়ানোর কারণে তাদের অর্থনীতি, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। মুরসির পতন, গাদ্দাফি, সাদ্দামের হত্যাকাণ্ড সবই ইসরায়েলের ক্ষমতার জন্য হয়েছে। ইসরায়েল হচ্ছে আরব বিশ্বের জন্য একটি বিস্ফোরা। যতদিন উৎপাটন না হবে ততদিন ক্যান্সার হয়ে মুসলিম বিশ্বকে গ্রাস করবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ফিলিস্তিনে যে রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। 1965 সালে ফিওলো গঠনের পরে ফিলিস্তিন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত 1988 সালের 15 জানুয়ারি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স অর্থাৎ প্রবাসী পার্লামেন্টে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এরপরে স্বাধীন রাষ্ট্রের পক্ষে ফিলিস্তিনি আন্দোলন করতে থাকে। 1979 সালে হামাস এবং ইসলামী জেহাদ পার্টির নেতৃত্বে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়। 2002 এবং 2014 সালে এই ইন্তিফাদা আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। 2018 সালেও এটা ব্যাপক আকার ধারণ করে। ফিওলো এবং ইসরায়েল শান্তশক্তি 1993 সালের 13 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রাঙ্গণে বিল ক্লিন্টন এর মধ্যস্থতায় একটি শান্তি চুক্তি হয়। এর ফলে গাজা, জেরিকো শহরে ফিলিস্তিন স্বায়ত্তশাসন লাভ করে। স্বায়ত্তশাসন সম্প্রসারণ চুক্তি 1995 সালে 28 সেপ্টেম্বর এই চুক্তি আরও সম্প্রসারিত হয়, যার কারণে আরও 60টি শহর এবং 40টি গ্রামে ফিলিস্তিনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। দুই কথায় যেটা একটু আগে আলোচনা করেছি, 2001 সালের প্রথম ভাগে শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন এবং 2000 সালের 7 জানুয়ারি জর্জ বুশ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এর মাঝে অন্যান্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে, বিল ক্লিন্টন 2010 সালে মধ্যস্থতা ক্যাম্প ডেভিড যে আলোচনা সেটা চুক্তি পর্যন্ত গড়ায়নি। 2001 সালে মিশরের টাবা শহরে যে আলোচনা সেটাও চুক্তি পর্যন্ত গড়ায়নি। 2002 সালে লেবাননের রাজধানী বৈরুতে সৌদি সরকার কর্তৃক শান্তি আলোচনা হয়েছিল। তারা পরবর্তীতে নতুন করে বৈঠকের 2007 সালে বৈঠকের জন্য সিদ্ধান্ত ছাড়া কোনো ধরনের অগ্রগতি হয়নি, চুক্তি হয়নি। 2007 সালে আরব দেশগুলোকে নিয়ে আমেরিকার মেরিল্যান্ড রাজ্যে নৌঘাটিতে একটি আলোচনা হয়। সেখানে আলোচনায় লাভবান হয়েছে ইসরায়েল। আরব দেশ থেকে ইসরায়েলের স্বাধীনতার স্বীকৃতি নেওয়া হয়েছে, কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতার ব্যাপারে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ কোনো কিছুই বলেনি। 2010 সালে বারাক ওবামা কর্তৃক যে শান্তি আলোচনা হয়েছিল এগুলো কোনোটাই চুক্তির মুখ দেখেনি। এরপর হচ্ছে রুটম্যাপ এবং নির্বাচন, হামাসের বিজয়। 2003 সালের 30 এপ্রিল আমেরিকা একটি শান্তি আলোচনা বা রুটম্যাপ ঘোষণা করে। সে তারই ভিত্তিতে 15 মে 2003 থেকে 31 ডিসেম্বর 2005-এর মধ্যে ফিলিস্তিন একটি স্বাধীন শান্তি প্রতিষ্ঠা করা এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গৃহীত হয়। 2005 সালে মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট, 6 সালের জানুয়ারি পার্লামেন্ট নির্বাচন, এগুলো সবই ওই রোডম্যাপের একটি অংশ। সে বিজয় লাভ করে যুক্তরাষ্ট্র ইসরায়েল কর্তৃক সেখানে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়। হামাস ফাতা সমঝোতা উদ্যোগ 2014 সালে হামাস এবং ফাতা সমঝোতার উদ্যোগ গ্রহণ করে ঐক্যমত্য সরকার করার জন্য, কিন্তু আমেরিকা ইসরায়েলের চাপে সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। 2015 সালে সেটা উদ্যোগ ভেস্তে যায়। আরব ইসরায়েল যে শান্তি শক্তি, এটাকে একেবারে সাম্প্রতিক ঘটনা যে আরব ইসরায়েল এই 2020 সালের 13 আগস্ট নতুন করে শান্তি চুক্তিতে আরব আমিরাত স্বাক্ষর করে ইসরায়েলের আশার আরেকটি ফেরেক ঢুকিয়ে দিয়ে তারা মনে করছে যে মুসলমানদের শান্তি পরাহত প্রায়। এই যে আরব ইসরায়েল যুদ্ধ, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন, এটা মুসলমানদের জন্য একটি স্থায়ী সমস্যা। আসুন আমরা এই আলোচনা থেকে আরব ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিনের সংকট নিয়ে নতুন করে ভাবতে শুরু করি। এই ভাবনা পজিটিভলি মুসলমান ফিলিস্তিনের স্বাধীনতার দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, কিভাবে মুসলিম
সংস্থাগুলো সংগঠনগুলোকে সক্রিয় করে মুসলিম রাষ্ট্রপ্রধানরা জাতীয়তাবাদী হয়ে মুসলমানের পক্ষে কাজ করবে। তারা ইসরায়েলের উপর প্রেসারাইজ করে, জাতিসংঘে প্রেসারাইজ করে তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পাবে। বছরে ফিলিস্তিন জাতিসংঘে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জন্য সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল। পরবর্তীতে 2009 সালে এসে তারা তাদেরকে শুভেচ্ছা অর্থাৎ সহযোগী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু তারা পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। অন্তত সহযোগী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে মাহমুদ আব্বাস মনে করছেন তারা স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। যেখানে বিশ্বের মুসলমান ও মুসলিম প্রায় দেশ ফিলিস্তিনের পক্ষে, স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে, কিন্তু বারবারই আমেরিকা ভেটো দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকে ব্যাহত করছে। তারা শান্তির নামে মধ্যপ্রাচ্যে বারবার ইসরায়েলকে দিয়ে হত্যাযজ্ঞ শুরু করছে। মুসলমানদেরকে অস্থিতিশীল করা যেন তাদের একটি কাজ। আমরা আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই বাসায় অবস্থান করে যে করোনা মহামারী থেকে বাঁচার চেষ্টা করছো, তাই আমি এখানে একটি স্লোগান দিয়েছি, বাসায় থাকি, করোনা থেকে দূরে থাকি। আল্লাহ পাক তোমাদের সবাইকে সুস্থ রাখুক, সুস্বাস্থ্যের অধিকারী করুক, রোগমুক্ত রাখুক, পাশাপাশি আমাদেরকেও সুস্থ রাখুক, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের ফিলিস্তিন সংকট, ফিলিস্তিন ইসরায়েলের আগ্রাসন, মুসলমান দেশে আগ্রাসনের প্রভাব এবং ইসরায়েলের রাজনৈতিক ঘটনা প্রবাহের যে আলোচনা, আজকের মতো সমাপ্তি টানতে যাচ্ছি। অনেকগুলো গোলাপ তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই লাল গোলাপের ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আমিন।